আজকে সেই সাংবাদিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওয়াহিদুল হককে স্মরণ করার জন্যে দুদিনের ব্যাপী কণ্ঠশীলন যে অনুষ্ঠানমালার আয়োজন করেছেন, আমি আজকের এই শুভক্ষণে সেই অনুষ্ঠানমালার দুদিনের অনুষ্ঠানমালার যে অনুষ্ঠানাদি তা শুভ উদ্বোধন করছি আপনাদের সবাইকে। আজকের প্রধান অতিথি আমাদের কিছু বলবেন। তিনি একাধারে সাংবাদিক ছিলেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিলেন, মুক্তিযুদ্ধের চেতনায় একজন সংগঠক ছিলেন এবং সবচেয়ে বড় তিনি মানব দরদী একজন মানুষ ছিলেন। সারা জীবন সৎভাবে কাটিয়েছেন। ওয়াহিদ ভাই ছিলেন একজন পরিপূর্ণ বাঙালি, শ্রেষ্ঠ বাঙালি আমরা ওয়াহিদ ভাইকে মনে করি। তিনি আজীবন নিজেকে একই সাধনায় যুক্ত রেখেছেন এবং তার যারা অনুসারী, তার সান্নিধ্য আমরা যারা পেয়েছি, আমরা যারা তার সাথে চলার সামান্য সুযোগ পেয়েছি, তারা সেই কাজটিকে ধরে রাখার সবাই মিলে সারা দেশে তার যত অনুসারী আছেন তারা সবাই মিলে সেই চেষ্টাটা করে যাব, সেই আশা রাখি। সকলের প্রিয় ওয়াহিদুল হক, খাঁটি বাঙালির নাম, চলনে বলনে সৃজন করবে নাই কোনো বিশ্রাম। সকলের প্রিয় ওয়াহিদুল হক, খাঁটি বাঙালির নাম, চলনে বলনে সৃজন করবে নাই কোনো বিশ্রাম। সংস্কৃতির পৃষ্ঠপোষক তিনি, সঙ্গীত বক্তা, বাংলা ভাষার রক্ষার কাজে তিনি নিরপেক্ষ যোদ্ধা। সংস্কৃতির পৃষ্ঠপোষক তিনি, সঙ্গীত বক্তা, বাংলা ভাষার রক্ষার কাজে তিনি নিরপেক্ষ যোদ্ধা। বাঙালির চিরকৃষ্টির পথে হেঁটেছেন অবিরাম, চলনে বলনে সৃজন করবে নেই কোনো বিশ্রাম। বাংলাদেশে আজকে যে আবৃত্তির রমারমা অবস্থা, তার পিছনে কণ্ঠশীলন ওয়াহিদুল হক এবং নরেন্দ্র বিশ্বাসের একটি বড় ভূমিকা রয়েছে। আমাদের সংস্কৃতির কাছে ফিরে যেতে হবে, এটিকে ব্যবহার করার কোনো বিকল্প নেই। যে স্বপ্ন ওয়াহিদ ভাইও দেখতেন, মানবতার পক্ষে কথা বলেছেন, সংস্কৃতির বিকাশের কথা বলছেন, শুদ্ধ উচ্চারণ, শুদ্ধ সঙ্গীত চর্চা, সকল ক্ষেত্রেই তার যে বিরাট ভূমিকা, সেই ভূমিকাকে যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে আমরা সঠিক পথে এগোতে পারবো। ওয়াহিদ ভাই, ওয়াহিদুল হক সাহেব, তিনি নিজে শিল্পী হিসাবে মঞ্চে খুব বেশি আসেননি, কিন্তু মঞ্চের পিছনে থেকে প্রচুর অনেক শিল্পী তিনি তৈরি করেছেন। সেটা আবৃত্তির বিষয়েও সত্য, সঙ্গীতের, রবীন্দ্রসঙ্গীতের বিষয়েও সত্য। এই মানুষটি জনসমক্ষে খুব পরিচিত ছিলেন না, ইদানিং তাকে নিয়ে আমরা আলোচনা এবং করার ফলে তিনি সামনে আসছেন। অথচ তিনি একজন নামকরা কলামিস্ট ছিলেন, অনেক দিন সাংবাদিকতা করেছেন, তিনি সংগঠক ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন, সমাজসেবী ছিলেন, বিভিন্নভাবে তিনি কাজ করেছেন। এমনকি তিনি আইয়ুব খানের যখন বেসিক ডেমোক্রেসি ইলেকশন হচ্ছে, তোমরা হয়তো অনেকেই নাম শোনোনি, সেই সময় একটা ফর্মুলা দিয়েছিলেন আইয়ুব খান যে সবাই ভোটার হবে না, সারা দেশ থেকে 60,000 নির্বাচিত লোক আসবে, তারাই ভোটার হবে, তারা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করবে। তো সেই সময়ে ওয়াহিদ ভাই কিন্তু সেই নির্বাচনে অক্লান্ত কর্মী হিসাবে চেষ্টা করেছিলেন। ফাতেমা জিন্না, যিনি আইয়ুব খানের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, তাকে জেতানোর জন্যে নিজেও ইলেকশনে দাঁড়িয়েছিলেন। আমার সঙ্গে ওয়াহিদ ভাইয়ের পরিচয় 1961 সালে, যখন আমরা রবীন্দ্র শতবর্ষ করছি। পাকিস্তান সরকার রবীন্দ্র শতবর্ষ যখন আমরা করতে গেলাম, তখন
তারা এটাকে নিষিদ্ধ ঘোষণা করলো। আমাদের যে জাতীয় কমিটি হয়েছিল সেখান থেকে দুজনকে গ্রেপ্তারও করা হলো। পরবর্তীতে জনরোষের কারণে বাধ্য হয়ে তারা আমাদেরকে অনুমতি দিল এবং 7 দিন ধরে অত্যন্ত আড়ম্বরের সঙ্গে আমরা রবীন্দ্র জন্ম শতবর্ষ করেছিলাম 1961 সালে। সেই সময়ে আমার সঙ্গে ওয়াহিদ ভাইয়ের প্রথম পরিচয় এই রবীন্দ্র শতবর্ষ করতে গিয়ে। আমি তখন সেই অনুষ্ঠানে গানও গেয়েছিলাম আর 3টি নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছিলাম। রবীন্দ্রনাথের 3টি নাটক, রক্তকরবী, তাসের দেশ এবং রাজা ও রানী। তো এই গানের সুবাদে আমার সঙ্গে ওয়াহিদ ভাইয়ের পরিচয় হয়, রবীন্দ্রসঙ্গীতের সুবাদে। এবং যখন ছায়ানট তৈরি হয়, ওয়াহিদ ভাইরা তখন থাকতেন আজিমপুর কলোনির 3 নম্বর বিল্ডিংয়ে। সেখানে আমরা নিয়মিত বসতাম। এমন মানব জনম আর কি হবে, মন্দা কর তরাই করো এভাবে। অনন্ত রূপ সৃষ্টি করলেন সাই, শুনি মানবের উত্তম কিছুই না। অনন্ত রূপ সৃষ্টি করলেন সাই, শুনি মানবের উত্তম কিছুই না। কতদিন ফেরেশতাগণ করে আরাধন, জন্ম নিতে মানবে। কতদিন ফেরেশতাগণ করে আরাধন, জন্ম নিতে মানবে। মন যা করো তরাই করো রে ভাবে। এমন মানব জনম আর কি হবে, মন যা করো তরাই করো রে ভাবে। কত ভাগের হয় না জানি, মূলে পেছনে মানব তরণী। কত ভাগের হয় না জানি, মূলে পেছনে মানব তরণী। বেজাও তরায় সুধারায় যেন ধরা তোরে না ডোবে। বেজাও তরায় সুধারায় যেন ধরা তোরে না ডোবে। মন যা করো তরাই করো এভাবে। এমন মানব জনম আর কি হবে, মন যা করো তরাই করো এভাবে। ভাইরে, আমরা সমুদ্রের বুকে পাড়ি দেবই দেবো। ভাইরে, আমাদের পিতৃপুরুষেরা নাও ভাসে না, ওই দূরান্তরের পথে পাড়ি দিয়ে গেছে। সেই পূর্বপুরুষের মর্যাদা আমরা ফির জয় করে নিবই নেব। আমরা ভীতু না, আমরা অতুল্য না। আমাদের অন্তরে জোর আছে, আমাদের শরীরে শক্তি আছে। আমরা হই জোয়ান, তাই তো আমাদের করে ভাই ইসলাম ভীত গতি নাই। গোলাম কুদ্দুসের লেখা সুখের দেশে সুখে থাকো। হ্যালো হ্যালো, কাকে চাই? হ্যাঁ বলছি, কে? পাঞ্চালি? এতদিন পরে বাবাকে মনে পড়লো মা। কোথা থেকে ফোন করছিস? সান ফ্রান্সিসকো? না, তবে ও তোরা নিউ ইয়র্ক এসেছিস? বেশ, আমরা কেমন আছি? এই ভালোই আছি। তোর মার খবর চাইছিস? তিনি তো গত মাসে গত হয়েছেন। হ্যালো হ্যালো, চুপ করে গেলি কেন মা? কথা বল, কাঁদছিস? কেঁদে আর কি হবে বল? কি বললি? একটাও খবর দিইনি কেন? তোর মা মানা করেছিলেন, তোদের সুখের ব্যাঘাত ঘটাতে চাননি। সুখের দেশে তোরা সুখে থাকলেই আমাদের সুখ। মার একখানা ফটো, আচ্ছা পাঠিয়ে দেব। কি বললি? এখন থেকে নিয়মিত খোঁজ খবর নিবি।
তুই আমাকে হাসালি পাঞ্চালি, ওই দেখবি একদিন রিং হয়ে যাচ্ছে, ধরবা লোক নেই। এবার আবৃত্তি করবেন লিটন বারুরি। লিখেছেন সঞ্জীব চট্টোপাধ্যায়। অপদার্থ। জীবজগতে পুরুষের মতো অপদার্থ প্রাণী আর নেই। স্ত্রীরা ঠিকই বলেন, আমি না থাকলে তোমার যে কি দশা হতো। অতি সত্যি কথা। চলিত বাংলায় যাকে বলে হাতে হেরিকেন, সেই দশা। আমাকে একবার বলা হয়েছিল, আজ মশারিটা খাটাও তো। খাটে মশারিটাকে আমার যে ছাউনিটা থাকে, আমি সেটাকে খুলে দূর করে ফেলে দিয়েছিলাম। ঘরের শোভা নষ্ট করে। ঘরের আকাশে একটা কাঠের জ্যামিতির কুস্তি অলংকার অসহ্য মনে হয়। মাঝে মাঝে খাটের পাশে দাঁড়িয়ে গেঞ্জি খুলতে গেলে অসাবধান হাতের আন্দোলনে কাঠের খাঁচা নড়ে যায়। অতএব আপদ বিদায়। আমাদের খাটটা আছে ঘরের এক পাশে দেয়াল ঘেঁষে। যেদিকে দেয়াল সেদিকে দুটো হুক আছে। দুটো হুক থেকে ঝুলছে দুটো ছবি, মা কালী আর মা দুর্গা। দুই দেবীর আশ্রয়ই আমাদের রাত কাটে, কারণ ওই হুকেই লাগানো হয় মশারির দুই প্রান্তের দড়ির ফাঁস। মশারি টানটান হলে ছবি দুটো কিচ শব্দ করে ডাইনে বামে হেলে যায়। তাতে কিছু যায় আসে না। কালী দুর্গা হেলে থাকলেও যা, সোজা থাকলেও তা, পাওয়ার কিছু মাত্র কমে না। ক্যাপসুল পেটে সোজা হয়েই ঢুকুক আর আড় হয়েই ঢুকুক, সেম অ্যাকশন। খাটের যে পাশে দেয়াল নেই সে পাশে মশারির কোনো অবলম্বন নেই। মশারির সেই পাশে লম্বা লম্বা দড়ি বাঁধা, দূরে দুটো জানালা, সেই জানালার গ্রিলে বাঁধতে হবে আর দুটো প্রান্ত। আমি একটা পাশ হুকে লাগালুম আর একটা পাশও লাগালুম, দেখলুম ভীষণ টান টান হয়ে গেছে। জাতিতে পুরুষ হলেও বোকা তো নই। দড়িটাকে মাপে আনতে কতক্ষণ লাগে। একটা ফাঁস লাগিয়ে হেই মারো মারো টান বলে হুকে লাগিয়ে দিলুম। টানের চাপে কোণের দিকটা অল্প একটু ছিঁড়ে গেল যেন। এদিক ওদিক তাকালুম, ধারে কাছে বউ নেই। তবে আর কি, একটু ছিঁড়ে গেলে কি হয়েছে, যেতেই পারে। মনে মনে বেশ তৃপ্ত হলুম। আজ একটা মশারি খাটাবো, নারী জাতিকে ট্যারা করে দেব। এতকাল মশারির চাল ঝুলে থাকতো, যেন মাথার উপরে নাইলনের জালি গেঞ্জি পরে কোনো ভুড়িওয়ালা মানুষ উপর হয়ে শুয়ে আছে। আজ আর মশারির চাল বলে মনে হবে না, মনে হবে স্বচ্ছ প্লাস্টিকের ছাদ। অর্কিড হাউসের মধ্যে শুয়ে থাকবো, দামি তুই ক্যাকটাস। এইবার তৃতীয় প্রান্তের দড়িটা হাতে নিয়ে হাঁটা দিতে হবে। নো প্রবলেম, নো প্রবলেম। কিন্তু এ কি হলো, প্রথমত দড়িটা ভীষণ ছোট, দ্বিতীয়ত মশারিটা এদিকে না এসে ওই দিকে দেয়ালের দিকে যেতে চাইছে। বেশ সমস্যায় পড়ে গেলুম। আমার খাট এই দিকে আর মশারিকে জড়িয়ে ধরে যেতে চাইছে পাশের ঘরে। এটা কি তাহলে পাশের ঘরের মশারি? এবার আবৃত্তি করতে আসছেন শিরিন ইসলাম। হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই। দুইকে আমি এক করি না, এককে করি দুই। হেমের মাঝে শুই না যবে, প্রেমের মাঝে শুই। তুই কেমন করে যাবি? পা বাড়ালে পায়ের ছায়া আমাকে তুই পাবি। তবুও তুই বলিস যদি যাই, দেখবি তোর সম্মুখে পথ নাই। তখন আমি একটু ছোব, হাত বাড়িয়ে জড়াবো তোর বিদায় দুটি পায়ে। তুই উঠবি আমার নায়ে, আমার বৈতরণী নায়ে। নায়ের মাঝে বসবো বটে, নায়ের মাঝে শোব। হাত দিয়ে তো ছোব না মুখ, দুঃখ দিয়ে ছোব। তুই কেমন করে যাবি? পা বাড়ালে পায়ের ছায়া আমাকে তুই পাবি। ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে, ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে। ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আর সমর রঙে। ভয় কি মরণে দানবদলনি হয়ে উন্মাদিনী, আর কি দানব থাকিবে বঙ্গে। দানবদলনি হয়ে উন্মাদিনী, আর কি দানব থাকিবে বঙ্গে। সাজরে সন্তান হিন্দু মুসলমান, সাজরে সন্তান হিন্দু মুসলমান। তাকে থাকিবে প্রাণ, না হয় যাইবে প্রাণ। তাকে থাকিবে প্রাণ, না হয় যাইবে প্রাণ। ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আজ সমর রঙে। ভয় কি মরণে তা থই থই, দিমি দিমি দাং দাং, তা থই থই।
কাছে যোগিনী সঙ্গে ভয় কি মারণে রাখিতে সন্তানে মাতঙ্গী বেঁধেছে আজ সমর রঙ্গে। আমি আবৃত্তি করছি মল্লিকা সেনগুপ্তের দুয়োরানী। ক্যামেরা তাকে পুতুল ভাবে, স্বামীও ভেবেছিল, বর্ণচোরা জনতা তাকে মাথায় তুলে নিল। রাজার বউ বাঁচতে চায়, পেছনে ছিল অতীত বন্ধুর। রাজার বউ স্বজন চায়, আত্মীয়রা মনের থেকে দূর। বিবাহ ছিল বিচ্ছেদের, দ্বৈত অন্যের, সুখের ঘরে তৃতীয় জন, শত্রু লাবণ্যের। প্রেমের খোঁজে হন্যে মেয়ে, প্রেমিক প্রতারক, ট্যাবলয়েড জানিয়ে দেয় প্রণয় ছিল ছক। যতই তার রূপের খ্যাতি পণ্য যশ বাড়ে, ততই মেয়ে একলা হয় দুঃখী বারে বারে। কিছুই কি তার ছিল না দোষ, পুরুষ ধরা মেয়ে কোন রানী বা কোলে জড়ায়। আর তো ছেলে নিয়ে হটকারী সে বুঝিয়ে দেয়, যৌন স্বাধীনতা ল্যান্ডমাইনে ঢাকে না তার বিস্ফোরক কথা। ডাইনা সাঁয় ডাইনা স্লাই, নিন্দা তলে তলে, কন্যা তবু কুষ্ঠ খাইয়ে হাত বুলিয়ে চলে। রাজার বাড়ি বন্দিশালা, শেকল ভাঙা রানী, বিদ্রোহের প্রতীক ছিল তাই কি দুও রানী। অনেক রূপ, অনেক টাকা, অনেক হৃৎস্পন্দ, তবুও তার সুখের ঘরে লোহার তালা বন্ধ। দুও রানীর ছবির দাম মৃত্যু কেড়ে নিল, মেয়েটি শুধু নিজের মতো বাঁচতে চাইছিল। ধাতিনি তাং ধাতিনি তাং ধাতিনি তাতাক ধাতিনি তাং থাকতা ধাতিনি ধাতিনি তাং তাতাক ধাতিনি ধাতিনি তাং। কাটি নাচ করিতে সবে রে ভাই রে ভাই রে, না করিও হেলা কিবে না করিও হেলা। সকল খেলার বড় খেলা রে ওরে মোদের ভাই। কাটি নাচের খেলা কিবে কাটি নাচের খেলা, কাটি নাচের খেলা কিবে কাটি নাচের খেলা। ধাতিনি তাং ধাতিনি তাং ধাতিনি তাতাক ধাতিনি তাং তাক্তা ধাতিনি ধাতিনি তাং তাতাক ধাতিনি ধাতিনি তাং। কাঠি সামালো রে ভাই কাঠি সামালো, কাঠি সামালো রে ভাই কাঠি সামালো। চোখে মুখে লাগে যদি রে ওরে মোদের ভাই, নাম দোষ নাই সবে কাঠি সামালো, নাম দোষ নাই সবে কাঠি সামালো। ধাতিনি তাং ধাতিনি তাং ধাতিনি তাতাক ধাতিনি তাং তাক্তা ধাতিনি ধাতিনি তাং। আমাদের আজকের প্রযোজনা রানী যাবেন বাপের বাড়ি, রচনায় খালিদ হোসেন এবং নির্দেশনায় মীর বরকত। এই যে রানী গেলেন নিজের বাপের বাড়ি আজ, বিনা মেঘে আমার মাথায় পড়লো কিনা বাজ। মনের ভুলে নিয়ে গেলেন রান্নাঘরের চাবি, তিন বেলা কি খাবো আমি সেইটা শুধু ভাবি। এই নিয়ে কি ভাবতে আছে? আপনি দেশের রাজা, ভাববেন তো যুদ্ধনীতি, কাকে দেবেন সাজা। কার জন্য বাঁশির দড়ি, কার জন্য শুল, রাজার জন্য খাওয়ার কথা বাবা তো খুব ভুল। ভাবতে ভাবতে যদি দেখেন লাগছে অবসন্ন, বিশ্রাম তো নিবেন তখন সুস্থ থাকার জন্য। মাঝে মাঝে ছবি আঁকেন এবং করেন কাব্য, তিন বেলা কি খাবেন সেটা আমরা না হয় ভাববো। আমরা না হয় ভাববো। এইটুকু পারবো না বলেন তু একবেলা খাওয়াতে, এ কটা দিন কাটিয়ে দিন দাওয়াতে আর দাওয়াতে, দাওয়াতে আর দাওয়াতে। শুনে রাজা খুশি হলেন, ফুটলো মুখে হাসি। ওহে মন্ত্রী, এই কারণে তোমায় ভালোবাসি। মাইনা ছাড়া চাকরি করো তাতে অমূল্য, মন্ত্র তুমি দিতে পারো জ্ঞানী গুণী তুল্য। শুনে এবার মন্ত্রী খুশি মহারাজার চাইতে। মোহন রাজা এবার চলেন আমার বাড়ি খাইতে। দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও, হাত পা ধুয়ে আসি। ঘাটলা ছিল পিছলা রাজার, মুছলো মুখে হাসি। জলে পড়ে হাত পানারে মুকুট গেল ডুবে। আমায় ধাক্কা দিল কোন যে বেয়াকুবে।
মন্ত্রী কাছে না থাকলে আজ কাণ্ড হতো কি যে, রাজাকে বাঁচাতে গিয়ে নিজেই গেলেন ভিজে। খরম গেল জলে ভেসে নাগাল পাওয়া দায়, ধরতে যত চেষ্টা করে ততই দূরে যায়। খালি পায়ে এখন তাকে ফিরতে হবে বাড়ি, খরম ছাড়া আর কি হাঁটা যাবে তাড়াতাড়ি। লাগবে পায়ে কাদা ধুলো, ফুটবে পায়ে কাটা, রক্ত তো ঝরতে পারে শিউরে ওঠে গাটা। রাজার পেটে জল ঢুকেছে, পেট হয়েছে ঢোল, এখন কি আর লাগবে ভালো শিঙ্গি মাছের ঝোল। ইদানিং তো মন্ত্রী তোমার খুব বেড়েছে বাট, রাজাকে দাও ধাক্কা চলে শাস্তি পাবে তার। কোথায় আছে শান্তি কোটাল, কোথায় সেনাপতি? শান্তি কোটাল সেনাপতি কাজে সময় থাকলে কাছে কি যে ওদের ক্ষতি। নতুন জামাই সেনাপতি গেছে শ্বশুর বাড়ি, বাপা পিঠের দাওয়াত খেতে, তাই তো তাড়াতাড়ি। ফেরার কোনো সম্ভাবনা আপাতত নেই, বলেন যদি দুধ পাঠিয়ে তাকে খবর দেই। এমন ভরা বর্ষাকালে খায় কি ভাবা পিঠে, তাইলে তো খুব ব্যথা হবে হাড়ের গিটে গিটে। যুদ্ধ যদি লাগেও তো থাকবে পড়ে শুয়ে, কবিরাজি পাচন খাবে নদীর জলে ধুয়ে। দুধকে এখন দাও পাঠিয়ে, দৌড়ে যেন যায়, সে যেন না নিজে আবার ভাপা পিঠে খায়। আলমপনা জাহাপনা মাফ করবেন ত্রুটি, বলতে ভুলে গিয়েছিলাম দুধ নিয়েছে ছুটি। কালকে নাকি যাত্রা দলে গাইতে হবে পাঠ, গোসা নিয়ে তাই গিয়েছে বদ্যিপুরীর মাঠ। সারা রাত তো জাগতে হবে, তাই ঘুমাবে কাল। পরশু নাকি বাড়ির দিকে উড়বে না এর পাল, পাল যদিও ছেঁড়া তবু লাগলে হাওয়া তাতে। আশা করি আসবে ফিরে পরশু রাতে রাতে। পরশু দুষ্টু তুমি, তোমার কথা শুনে পাই না দিশে। এমন দুধকে চাকরি দিলাম জ্যাঠার সুপারিশে, সেটাই আমার কাল হয়েছে। তাই তো লোকে বলে ও অযোগ্যকে লাই যদি দাও যাবেই রসাতলে, যাবেই রসাতলে। যাত্রা শেষে ফিরে যদি আসেন সেনাপতি, আমাকে তো শাস্তি দিবেন এই আপনার মতি। শাস্তি দেব কেন? কেন কি করেছো দোষ? কান্না ভেজা গলায় তুমি করছো যে ফোস ফোস। ওই যে জলে পড়ে গেলেন, মুকুট গেল ভেসে, যাবতীয় দোষ পড়লো আমার ঘাড়ে এসে। আমি নাকি ধাক্কা দিয়ে ফেলে দিলাম জলে। কি ঘটনা ঘটেছিল বস্তুত তাহলে? ঘাটলাতে তো পিছলা ভীষণ, পড়ে গেলেন তাইতে। নয়তো গোসল ছেড়ে নিলেন, যাবেন তো আজ খাইতে আমার বাড়ির লালা মনের ধোয়া ওঠা ভাত। শাবাশ শাবাশ, ক্যা বাত ক্যা বাত। আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, ধর্ষিতার কাতর চিৎকার শুনি। আজও আমি তন্দ্রার ভেতরে, এ দেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়। বাতাসে লাশের গন্ধ ভাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ। এই রক্ত মাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল জীর্ণ জীবনের পুজে, তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার। আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়। এ যেন নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জননী। স্বাধীনতা একই তবে নষ্ট জন্ম, একই তবে পিতাহীন জননীর লজ্জার ফসল। জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন, জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণীর পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি। ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রসে। হেথায় হোথায় পাগলেরও প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, মা হেরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার।
কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণীর সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ? উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর? আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া কুল পাগল পাড়া। কে শালাইয়া ফুল কুড়াইয়া, রাম ধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখার হইতে শিখারে ছুটিব, বোধর হইতে বোধরে লুটিব। হেসে কাল্লুকাল গিয়ে কাল্লুকাল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনে যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোরে কি কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। এবার আবৃত্তি করতে আসবেন মজুমদার বিপ্লব। আকবর হুমায়ুনকে কেউ না চিনলেও আমাকে সকলেই চেনে। আমি যদি বাড়িতে নাও থাকি, তাহলেও বাসা খুঁজে পেতে অসুবিধা হবে না কারো। কেননা শাহজাহান মাস্তানের নাম সকলেই জানে জন্য